স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষে অংশ নিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ। বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এছাড়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন বিএনপি নেতারা। এর আগে 16 জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সর্বদলীয় সভায় বিএনপির পক্ষে যোগ দিয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বৈঠক চলছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকের এজেন্ডা কি, বিস্তারিত জানাবেন। ঈশিতা, যে বিষয়টি জানতে চেয়েছেন সেটার উত্তর দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে ঠিক 1 ঘন্টা হতে চলল বিএনপির পক্ষ থেকে 3 জন প্রতিনিধি এসেছেন প্রধান উপদেষ্টার এই রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা যমুনা। সেখানে মূলত যে বৈঠকটি এখন চলছে সেটা হচ্ছে যে আপনার নির্বাচনের বিষয়ের পাশাপাশি দেশের সমসাময়িক যে পরিস্থিতি সেসব বিষয়ে কিন্তু আলোচনা চলছে। ইতিমধ্যেই আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বিশেষ করে যে মূল এজেন্ডা যেটা বাস্তবায়নের জন্য তারা এই বৈঠক করছে সেটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কিভাবে নির্বাচন দেওয়া যায় সেই বিষয়টাই কিন্তু তারা উত্থাপন করবেন। সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই যদি আমি একটু দেখাতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে 3 জন প্রতিনিধি এসেছেন তারা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ, এবং স্থায়ী কমিটির সদস্য আরেকজন যিনি আছেন তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এর পাশাপাশি একটি বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আপনার এই বছরের মধ্যে বিশেষ করে এই যেটা হচ্ছে মে মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা কাজ শেষ হলে এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সমস্যা দেখছে না বিএনপি, সেই বিষয়টাও কিন্তু উত্থাপন করবে। এছাড়াও নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান জানতেও চাবেন, যেহেতু উপদেষ্টার একটি বিষয় রয়েছে, কারণ দলটির প্রত্যাশা নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার সহ আনুষঙ্গিক কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে সরকার, এমন বিষয়টিও কিন্তু উত্থাপন করা হবে। এবং আইন অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা এই সরকার প্রধানের, তাই জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান এবং স্পষ্ট রোডম্যাপ জানতে চাইতে পারে দলটি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একটি সূত্রে আমরা জানতে পেরেছি বিএনপির প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে। বিশেষ করে এই ধানমন্ডি 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা নিয়ে তুলে ধরা হবে বিএনপির অবস্থান কি, সেই সব বিষয়েও কিন্তু আলোচনা চলছে। এর প্রধান উপদেষ্টার সঙ্গে যদি বৈঠকে ইতিবাচক সাড়া না মেলে বা সাড়া না পায়, সেক্ষেত্রে দ্রুত নির্বাচনের দাবিতে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছেও তাদের। ইতিমধ্যে তারা বিভাগীয় সমাবেশ এমনকি জেলায় সমাবেশে কর্মসূচি ঘোষণা করেছে। তো সবকিছু মিলে বলা যায় যে ঈশিতা, আজকের যে বৈঠক সেই বৈঠকে অনুষ্ঠিত যে ধরনের কথা হবে বা কি বিষয় হবে, কি ধরনের পরিকল্পনা হবে, পরবর্তীতে কি ধরনের কর্মসূচি হবে, সেসব বিষয় আসলে তুলে ধরবেন বিএনপির যে 3 জন শীর্ষস্থানীয় নেতারা এসেছেন তাদের কাছ থেকে আমরা পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে পারবো। তো এই ছিল এখান থেকে সব। আরিফ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন আয়োজন না করলে দেশকে অস্থিতিশীল করে তুলবে ডেভিলরা, এমন আশঙ্কা করে বিএনপি নেতারা প্রশ্ন তোলেন, ডেভিল হান্ট আরও আগে কেন শুরু হলো না? মানুষের অধিকার নিশ্চিতে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রশ্ন তোলেন এত দেরিতে ডেভিল হান্ট শুরু করা নিয়ে। বলেন, আরও আগে ডেভিলদের ধরতে পারলে এমন অরাজকতা হতো না। যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই ডেভিল হান্ট ক্ষমতা গ্রহণের পরে শুরু করতেন, তাহলে বাংলার মানুষ আপনাকে যে সমর্থন দিয়েছিল এখনো অব্যাহত আছে, সেই সমর্থন কোনোদিনও প্রত্যাহার করত না। আরেক আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 2026 সালের মাঝামাঝি নির্বাচনে যে ইঙ্গিত দিয়েছে সরকার তা দেশের জনগণ মেনে নেবে না। খালি এক কথা, সংস্কার সংস্কার। উনি বলতেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সংস্কার সংস্কার, একটা কাছাকাছি ব্যাপার আছে, এগুলো বাদ দিতে হবে, দিয়ে মানুষের ভোট মানুষকে ফেরত দেন। এদিকে রাজধানীতে অপর এক গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি প্রতিহিংসার রাজনীতির ফসল। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি
এ কথাটি আমরা বলেছি, সচেতনভাবে বলেছি। আজকে তাহলে এই সমস্যাটি কেন সৃষ্টি হলো? কারণ প্রতিহিংসা তো মানুষকে কোথাও নিয়ে যায় না। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মঈন খান। রোপিত হয়েছিল সেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে প্রতিদিনই আটক করা হচ্ছে আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন অপরাধীদের। গত 24 ঘন্টায় গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ 100 জনকে। আর সারা দেশে মোট গ্রেপ্তার 1521 জন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি আদালতে দোষীদের জামিন না দেওয়ার অনুরোধ বৈষম্য বিরোধী ছাত্রদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেয়া তথ্য মতে রবিবার মধ্যরাতে গাজীপুরের শ্রীপুর থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর চলমান এই অভিযানে গতকাল রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গাজীপুর মহানগরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে। চলমান অভিযান ও গ্রেপ্তারকৃতদের আইনি বিষয়ে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। আইন শৃঙ্খলা বাহিনীরা বড় বড় মাথারে ধরতেছে না, ধরতেছে শুধু ছোট ছোট চুনুপুটিকে। এই গাজীপুরে এই যে ছাত্রদের উপর ছাত্রদের উপর হামলা হয়েছে, এর মাস্টারমাইন্ড কেন জাহাঙ্গীর আলমকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না? বিভিন্ন দলের নেতাকর্মীরা যে তদবির চালাচ্ছে, এই তদবিরগুলো যারা চালাচ্ছে তাদেরকেও যেন আইনে আওতায় নেওয়া হয়। অভিযানে সাবেক এমপি চয়ন ইসলাম সহ 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর পুলিশ। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। আমরা ওনাকে এখন সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করব, সেখানে তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়া রাজধানীর উত্তরায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে যুব মহিলা লীগের নেত্রী সহ 49 জনকে গ্রেপ্তার করার কথাও জানানো হয়। যারা এই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এটি কোনো দলের না, এটি কোনো আওয়ামী লীগের না, অন্য কোনো দল না, এটি যারা জনগণকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 2 দিনের অভিযানে গাজীপুর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থক সহ 182 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য একাধিক কমিটি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। আমরা শুধু এই থানার ইসেদের উপরে আমরা কিন্তু ছাড়ি নেই, এটা আমাদের ইভেন এই যে আইজি সাহেব এখানে আছেন, ওনার ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। এখন ওখানে একজন এসপি থাকবেন এবং একজন ডিসি থাকবেন এবং একজন লিগ্যাল এইড অফিসার থাকবেন, তারা দেখবে। এরপরও কিন্তু আমাদের আর একটা কমিটি উপরের লেভেলে আছে, যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো অবস্থায় সাজা না পায়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 15 ডিসেম্বর 4টি মামলা করে দুদক। মামলায় বলা হয় 9,44,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন বেনজির। তার স্ত্রী জিশান মির্জা 31,69,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16,01,00,000 টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8,75,00,000 টাকা এবং মেজো মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5,59,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট এবং 25 একর জমি জব্দ করার আদেশ দেয় আদালত। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার প্রত্যাশা নিয়ে অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মুদ্রানীতি ঘোষণা করে বলেন, মূল্যস্ফীতি কমলে সুদের হারও কমানো হবে। 2024-25 অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সুদ হার এবং বেসরকারি খাতে বিনিয়োগ লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখা হয়েছে মুদ্রানীতিতে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধারের সুদ হার 10% ধরা হয়েছে।
নতুন করে বেনামি ঋণ বিতরণ রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন গভর্নর। তবে সুশাসন নিশ্চিতে ব্যাংকগুলোকে আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী ব্যাংক ও ইউসিপিপিএল ঘুরে দাঁড়িয়েছে দাবি করে গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে সুদৃঢ় অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বরে কিছুটা মূল্যস্ফীতি কমেছে, জানুয়ারিতে আরেকটু বেশি কমেছে। তো এটারই ধারাবাহিকতা আমরা দেখতে চাই। হ্যাঁ, আগামী মাসে কি কমবে না বাড়বে আমি জানি না, হয়তো বাড়তেও পারে, কিন্তু তার মানে এই না যে এভরিথিং ইজ ডাউন দ্য ড্রেন, তার মানে এটা না, হয়তো একটু বেড়ে আবার পরের মাসে বড় রকমের কমবে। চূড়ান্ত হিসাবে 2023-24 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি কমল 1.6%। আওয়ামী লীগ সরকারের সময় প্রাথমিক হিসেবে যা 5.82% হারে অর্জিত হয়েছিল বলে দাবি করা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসেবে এখন তা কমে হল 4.22%। প্রাথমিক হিসেবে 2023-24 অর্থ বছরে দেশের মোট জিডিপির আকার ছিল 5,04,80,274 কোটি টাকা। চূড়ান্ত হিসেবে তা কমে হয়েছে 5,02,654 কোটি টাকা। চূড়ান্ত হিসেবে শিল্প ও সেবা দুটি খাতের প্রবৃদ্ধি কমেছে, তবে চূড়ান্ত হিসেবে কিছুটা বেড়ে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে 3.3%। তবে প্রাথমিক হিসেবের চেয়ে অর্ধেকে নেমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। বইমেলার সার্বিক পরিস্থিতি জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, বিকেল গড়িয়ে রাত কেমন দেখছেন বইমেলা, বেচা বিক্রি কেমন হচ্ছে এবং দর্শনার্থী বা যারা বই ক্রেতা তারা কেমন ভিড় করছেন, বই কিনছেন কিনা? ঈশিতা, বই মেলাতে কিন্তু আমরা বিভিন্ন চিন্তা, চেতনা, ভাবনা সমাগম দেখতে পাই। প্রতিটি বইয়ের পাতায় কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন রকমের, ভিন্ন মলাটে কিন্তু ভিন্ন ভিন্ন গল্প থাকে এবং সেই সকল গল্পের মধ্যেই কিন্তু আমরা মুক্ত চেতনার বিভিন্ন বইও কিন্তু দেখতে পাই। তবে সেক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করছিলেন বইমেলার সার্বিক পরিস্থিতির কথা। সার্বিক পরিস্থিতি যদি বলি, প্রতিদিনের মতো আমরা বিকেল পর্যন্ত কিন্তু সার্বিক পরিস্থিতি স্বাভাবিকই দেখেছি, অর্থাৎ প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছেন, প্রচুর পরিমাণে পাঠকের সমাগম হয়েছে, তবে প্রচুর হকারও আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করতে চাই বিশেষভাবে, একটি বইকে আসলে মুক্ত চেতনার, মুক্ত ভাবনার একটি বইকে কেন্দ্র করে একটি স্টলের ওপরে কিন্তু আজ আমরা চড়াও হতে দেখেছি জনতাকে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, যারা সেই স্টলের উপর চড়াও হয়েছেন বা সেই প্রকাশকের উপর চড়াও হয়েছেন, পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি পুলিশ কন্ট্রোল রুম থেকে পুলিশ যে কিংবা আমরা পরবর্তীতে কিছু ক্ষেত্রে র্যাবকেও আমরা দেখেছি, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আমরা দেখেছি সেই পরিস্থিতি সামলে নেয়ার কিন্তু চেষ্টা করতে দেখেছি। এমনকি এখনও কিন্তু আপনারা হয়তো বা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন পুলিশ কন্ট্রোল রুমের সামনে কিন্তু সেই জনতার কিন্তু ভিড় আছে এবং হট্টগোল কিন্তু চলছে। তবে এই হট্টগোল নিয়ে আসলে জানাতে চাই যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপট অনুসারে বাংলা একাডেমি থেকে কিন্তু উদ্বোধনের সময়, বইমেলা উদ্বোধনের সময় কিন্তু বলা হয়েছিল যে বিভিন্ন ধরনের বই তারা স্ক্রিনিং করে পরবর্তীতে আনার চিন্তা ভাবনা করছেন এবং দেশ বিরোধী কিংবা জাতিসত্তা বিরোধী কিংবা যে কোনোভাবে দেশের স্বার্থর বিরোধী যায় এমন ধরনের বই কিন্তু প্রতিহত করা হবে বলেও কিন্তু আমাদেরকে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে আজ আমরা যে ঘটনাটি লক্ষ্য করতে পেরেছি সেটা কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত আমরা সে বিষয়ে মন্তব্য পাইনি। হয়তো ধন্যবাদ সুলতানা স্বর্ণা আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে তুলে ধরব। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি। আমরা আজকে যে বিষয়গুলো তার সঙ্গে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলা।
দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন, ইতিমধ্যে রিফর্ম কমিশন করেছেন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে, আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেই দাবিগুলো করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্তের কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা, সেটা তারা বলেছেন যে তারা এগুলো কাজ করছেন, এই কাজগুলো তারা দ্রুত করার চেষ্টা করবেন। সব শেষে আমরা আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা কি করছিলেন অভিযান, আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণের প্রত্যাশা করছি। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার কন্ডিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। মাননীয় মহাসচিব, একটা প্রশ্ন আমি আপনাদেরকে এটা দিয়ে যাব। একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উপদেষ্টা আজকে একজন উপদেষ্টা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থায়ী নির্বাচনের ব্যক্তিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন, আলাপ আলোচনা করে পরবর্তী আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। স্যার, প্রধান উপদেষ্টা কবে নাগাদ রোড ম্যাপের ঘোষণা দিবেন কিছু এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে জানেন। ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্র ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।